হে গাইস, গুড মর্নিং। আর আজকে এখন বাজে 11টা। আমি স্নান টান করে নিয়েছি, পুজো করব। আর আজকে যেহেতু ডাক্তার দেখানো হচ্ছে, সেই জন্য একটু তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তারপর ডাক্তার দেখাতে যাব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর বলেও দিয়েছি। তারপর দেখো স্নান করে এসেছিলাম তোমাদের সঙ্গে কথা বলার পরে। আর স্নান করার পরে আমার ভোলে বাবার সঙ্গে আমাকে অনেক কথাই বলতে হয়, অনেক আর্জি থাকে ভোলে বাবার কাছে। কারণ ইনিই যিনি, যার জন্য আমি এতদিন এত কিছু পেয়েছি, যা কিছু পাচ্ছি ইনার জন্যই। আর প্রত্যেকদিন ভোলে বাবাকে একটু জল না দিলে আমার সত্যিই তৃপ্তি হয় না বা আমার শান্তি হয় না। তো চেষ্টা করি যত শত কষ্টটার মধ্যে দিয়ে আমি ভোলে বাবাকে জল দিই। জল দেওয়ার পরে যেহেতু আমার খাওয়ার থাকে প্রায় রেডি 12:30টার দিকে, তো আজকে মা করেছিল বড়ি ভাজা, যেটা আমি খাই না, মানে নকশা বড়ি আমি পছন্দ করি না, তো ওটা সাইড করে দিয়েছিলাম। মানে আমাদের বিল্লু আছে, সেই খেয়ে নেবে। আর এটা করেছিল একটা লটপটি তরকারি, মনে হচ্ছে আলু উচ্ছের তরকারি ছিল, শাক ভাজা ছিল। আর যেটা শাকটা ছিল তোমার পালং শাক আর খসলা শাক একসঙ্গে ভেজে দিয়েছিল। কারণ এখন এত শাক খেতে পছন্দ না, মানে যে কোনো শাক আমাকে দিলে আমার মনে হচ্ছে যেটা হোক ভেজে দিলে বা তরকারি করে দিলে আমার এত ভালো লাগে, আছে কি বলবো। তো মা বলছে যে পছন্দের যেগুলো সেগুলো আমাকে বলবে, আমি সেভাবেই করে দেবো। তো মা খুব সুন্দর সিম্পলভাবে রান্না করে আমার জন্য, সবার জন্য আমার জন্য রান্না হয় পুরো সিম্পলভাবে। তারপর ডাল সিদ্ধ করেছিল। ডাল সিদ্ধটা নেবো না এই জন্য না বলেছিলাম, কারণ অলরেডি আমাকে মাংস দিয়েছিল 2 পিস, আর আলু দিয়েছিল। কারণ মাংস আমি বেশি খাই না, কারণ রিচ হলে সেটা খাই না। কারণ মাংসটা হয়েছিল কাকুদের, সেই জন্য মা বলছে দেখ তুই দেখে খা, যদি না ভালো লাগে। আমি ডালও করে রেখেছি, তো সেই জন্য বললাম যে ডালটা নেবো না। তারপর দেখলাম যে মাংসটা ভালোই হয়েছিল, সেই জন্য আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি। তারপর মা আর একটা চাটনি করে, যেটা আমার খুব পছন্দের, ওই আমসত্ত্ব দিয়ে একটা চাটনি করে, তো সেটাও করেছিল। আর যেহেতু ডাক্তার দেখাতে যাবো, সেহেতু মা আরও তাড়াতাড়ি আমাকে খাওয়া দিয়ে দিয়েছিল। বলেছিল যে তুই তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট নিবি একটুখানি, তারপর যাবি ডাক্তার দেখাতে। আর যেহেতু আমাদের বিল্লু আমাকে ছাড়া খায় না, মানে আমি যদি ভোর 3টাতে উঠেও খাই, আমাদের বিল্লু আমাদের সঙ্গেই খায়। তো তারপর কি ঘুরবো, দুজন বাচ্চা আছে তো যারা আমাকে ছাড়েই না। তো তারপর একটুখানি ঘুরছিলাম। তারপর তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। পাপির এদিকে হচ্ছে ধানের কাজ, যে জন্য ভিডিওও নিতে পারছি না। ওদিকে সবজি টবজি মোটামুটি একটু কেটে দিলেই মা রান্না করে নিচ্ছে। বোন, মা, বাপি মিলেই প্রত্যেক বছর ধানের কাজ যেভাবে তোলে এবছরও তুলছে। এত বয়স হয়ে গেছে, তবুও এই বয়সে এত কিছু করতে হয়। কত কিছুই না ভেবে রেখেছিলাম বাপিমার জন্য, তার করতে আর কোথা পাচ্ছি। কারণ অনেকের বাবা মা অনেক তুলা কাপড়ের মতো আছে, তবুও তাদের কত আর্জি, কিন্তু আমার বাবা মার মধ্যে সেইটুকু আর্জি বোধ নেই, কোনো কমপ্লেন নেই, কেন জানি না। তারপর দেখো বলতে বলতে বেজে গিয়েছিল আমার মানে যে টাইমে ডেকেছিল ডাক্তার দেখানোর জন্য, তো সেই টাইমের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আর ওদিকে মা চলে গিয়েছিল আমার প্রেসক্রিপশনের ব্যাগ সমেত যা কিছু জল টল খাওয়াচ্ছিল সমস্ত কিছু নিয়ে। তো মা বলেছিল আমার সঙ্গে যাবে, আর বাপিও বলেছিল, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আসবে সেই জন্য আমি মা বাপি দুজনকে না। তো প্রত্যেকবারেই আমার হাজব্যান্ড আসতে পারে না, মানে আর এর আগে যতবার ডাক্তার দেখানো হয়েছে, সেই জন্য বলছি মা বাপি আর কত করবে তোমার পেছনে। তো আমি ভাবলাম মা বাপির এদিকে পরিশ্রম হচ্ছে, সেই জন্য মা বাপিকে না বললাম। বোন তো অলমোস্ট সবসময় যায়, একবার ডাক্তার দেখানো, একবার নাম লেখানো, তারপর বাপি তো ভোরে নাম লিখিয়ে দিয়ে আসছে। বলছে কত কিছু অসুবিধা হচ্ছে, তোমাকে ওখানে রেখে দিয়ে আসছি, কিন্তু আমি কিছুই করতে পারছি না, আর অন্য কোথাও থেকে হেল্পও দিতে পারছি না। তো বাপি, মা, বোন এদের দিন কখনো মেটানো যাবে না। এই পরিস্থিতিতে এরাই যারা তোমাকে এত কিছু সঙ্গ দিচ্ছে, এত কিছু ভালো রেখেছে। তারপর দেখো বলতে বলতে টোটোতে আমি অনেকটা রাস্তায় চলে গেলাম। মাঝে হাজব্যান্ড ফোন করেছিল, বলছিল তুমি কতক্ষণে পৌঁছাবে। তো ওর আসতে একটু দেরি হবে জেনে আমি ভাবছিলাম যে যদি আমার নাম ডাকে তো ডাক্তারটা দেখিয়ে নেবো। ও বলছিল না তুমি লেট করবে, তারপর ডাক্তার এলে আমাকে বলবে। এসে দেখি সবাই বসে আছে, আর আমি ওকে বলছিলাম যে কেউ না হলেও আমি ডাক্তারটা দেখিয়ে নিতে পারবো, সেটা কেন বুঝতে পারছি না। বলে কারোরই দরকার নেই, আমি তোমাকে ডাক্তার দেখাবো, আমি তোমার সব কিছু করবো। তো তারপর একটু লেট করে দিয়েছিল, সেই জন্য ওর সঙ্গে আমার একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, মানে আমি রাগ করে বসেছিলাম, সেই জন্য এসে ঘাপটি মেরে বসে আছে কেমন করে। তো তারপর বলছি তোমার বাচ্চারাও এরকম শিখবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। তারপর দেখো এখানে কত সুন্দর মাছ, আমাকে বলছে মাছ দেখো মন ভালো হবে, তোমার মন ভালো থাকলে আমার বাচ্চার মন ভালো থাকবে, সব কিছুই সব ঠিকঠাক হবে, তুমি ভালো থাকলে। এভাবে আমার সঙ্গে কথা বলছিল। আর ডাক্তার অনেক লেট করেছিল, আমাকে বলছে দেখেছো, তবু আমি তো ঠিক টাইমেই চলে এসেছি। আমি তখন বললাম যে এই লাইনে দাঁড়ানো অভ্যাসটা আমাদের থেকেই গেল। সেদিকে ফর্ম ফিল আপে কলেজে স্কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হতো, এবার ডাক্তার দেখানো, আমাদের বাচ্চাদের জন্য ডাক্তার দেখানো এই তো শুরু, ও বলছে। তারপর দুজনে মিলে একটু গল্প করছিলাম, ও অনেকটা দূর থেকে আসছিল, সেই জন্য ওকে বললাম তুমি একটু জল খাও। তো তারপর দেখলাম যে ডাক্তার আমাদের চলে এসেছে, সবাই অলমোস্ট বসে আছে। তারপর ও হাসছিল, আমাদের কম্পাউন্ডের যে কাকু আছে খুব আমাকে ইয়ার্কি মারে, তো তিনি আসেননি। তারপর তিনি এসেই আমাকে বলল যে তোমার হয়ে গেছে। তখন আমি ডাক্তারের কাজ পর্যন্ত চলে যাওয়ার মতন অবস্থানে চলে এসেছি, তখন সেই জন্য হাসছে, বলে তোমার ফ্যান ফলোয়ার সবাই তোমাকে এসেই খোঁজ করছে। তারপর দেখো বলতে বলতেই দুটো স্টেপে আমাদের ডাক্তার দেখানো হয়, এক জায়গায় নাম, প্রেশার টেশার মেপে নেয়। তারপর দেখো এখানে আমি ডাক্তারের চেম্বারে বসে আছি, আমাকে এখানে বসতে বলেছিল। তারপর ডাক্তারের আমাকে সমস্ত কিছু ডিটেলস দেখলো। আমার যে 5 মান্থের যে ইউএসজি ছিল, ইউএসজিটা দেখালাম। আমার হাজব্যান্ড তারপর কাউন্টারে দেখা করলো, বললো এই কথাটাই যে যার কেউ নেই তুমি ভাববে তোমার ভগবান আছে, তোমার আমাদের সন্তানের জন্য ভগবান আছে, তো তোমার কোনো চিন্তা
এই বলে আমরা দুজন বেরিয়ে পড়লাম। তারপর ভগবানের কথা বলতে বলতে আরেকটা কথা তোমাদের বলি, সামনেই আমার ভগবানের দর্শন, আমার মুখের হাসিটা দেখেই তো বুঝতে পারছো। ও বলছে, তুমি না এলে এই দাদুর শান্তি হয় না, আমি যতবারই আসি ততবারই জিজ্ঞাসা করে, আর তুমি এখানে এসেছো আর মায়ের দর্শন বাবার দর্শন করবে না, তা বলে হয়? আর নন্দীকে নতুন বসিয়েছে, সেটাই আমি দাদুকে জিজ্ঞাসা করছিলাম। এই অচেনা মানুষগুলো এত কাছের, আর কি বলবো, যারা মানে দূরের হয়েও অচেনা হয়েও আমাদের কিছুদিনের মধ্যে চেনা হয়ে গেছে। আর যারা কাছের কাছের বলি না, তারা খোঁজ পর্যন্ত আমার নেয় না যে আমি ভালো আছি না কি আছি। আমার সন্তান হওয়ার পরিস্থিতিতে যে সমস্ত মানুষ যেসব ব্যবহারগুলো করছে না, ভোলে তাদের ঠিক জবাব দেবে। আমি সেটাই ভোলেকে আমি বলছিলাম। ভোলের কাছে এটাই প্রার্থনা করলাম, স্বামী সন্তান দুজনেই যেন ভালো থাকে, সুস্থ থাকে। যারা আমার বদনাম করছে, যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সেগুলো যেন মনে রাখতে পারি, তবে কারো ক্ষতি যেন না করি। ভোলেকে বললাম, তুমি আমার রক্ষক, তুমি আমার সুখ দুঃখ সমস্ত কিছু, আমার ভালো কোনটা মন্দ কোনটা সবই তুমি জানো, তোমার দ্বারাই আমি পরিচালিত। তো এই বলে মা ভোলে সবাইকে প্রণাম করলাম। আর ওই দাদুটা আমাকে বললো, তোর ভালো হবে, তোর মঙ্গল হবে, তুই কোনো চিন্তা করিস না। এই সময় তোকে যত যে ভালো রাখতে পারবে তার পক্ষে তত মঙ্গল। আর যারা তোকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তুই চিন্তা করিস না, তার জন্য স্বয়ং ভোলে আছে, তোকে কোনো চিন্তা নেওয়ার দরকার নেই। আর আমার স্বামী যে হচ্ছে ভোলের দেখানো পথেই ভালো আছে। ওর একসময় অনেক শরীর খারাপ হয়েছিল, যেখানে ভোলেকে মানত করে ভোলেকে দণ্ডি কেটে আমার স্বামী অনেক ভালো আছে। তো তারপর কি দাদুর সঙ্গে দেখা করলাম, দাদুর সঙ্গে অনেক কথা বললাম, আমার সঙ্গে অনেক কথা বললো দাদু। তারপর দাদু বললো, বাড়ি চলে যাবি, কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, তোকে রাতে বেরানো উচিত নয়, তো ভালো থাকিস। এই বলে আবার তোদের সঙ্গে দেখা হবে। তারপর মন্দিরের সমস্ত কিছু নিউ লুক করেছিল, তো সেটাই দাদুর সঙ্গে বললাম। দাদু আমাকে কিছু টিপস দিল যে তোর নন্দীকে তুই কিছু বলে দিয়ে যা, তো সেটাই আমি করছিলাম। তারপর কি একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি গিয়ে বলছি রিপোর্টে কি আছে, আর ডক্টর আমাকে কি পর ওই দিন এসে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ আর ভালো লাগছিল না। হাজব্যান্ড বলছিল যে তুমি রেস্ট নাও, কারণ ভোরে উঠে ও আবার চলে যাবে। তারপর দেখো এদিকে আমি যাই পড়াতে, তো ওইখানে একটু শসা ক্ষেত দেখলে আমি বলেছিলাম যে আমাকে কয়েকটা ছবি তুলে দাও। ও আমার ছবি তুলে দিয়েছিল কয়েকটা, আর সঙ্গে কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে। ক্লাস শেষ হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, যেহেতু বাইরের খাবার কিছুই খাওয়া হয় না, সেই জন্য বাড়ি থেকে মা খাবার দিয়ে দেয়, যেখানে আপেল আর কলা বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে, না হলে মুড়ি ছোলা সেদ্ধ কিছু না কিছু মা একটা বানিয়ে দেয়, যেটা ক্লাসের পরেই আমি খেয়ে নিই। তারপর দেখো ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা অনেক দিন ধরে বাতাবি লেবু মাখা করবো বলেছিলাম। আমার হাজব্যান্ড বলছে, তোমার তো এখন কোনো কিছুতে মানে মুডের উপর ডিপেন্ড করে, তো সেরকমভাবে করা হয় না, তো চলো আজকে তোমাকে বাতাবি মাখা করে খাওয়াবো, তবে শুধুমাত্র নুন আর লঙ্কা দিয়ে। আর আমি সমস্ত কিছু কেটে দিচ্ছি, এইভাবেই একটু একটু করে আনন্দ দেওয়ার চেষ্টা করে, যাতে আমি ভালো থাকতে পারি প্রত্যেকটা পরিস্থিতিতে। তারপর দেখো ও নিজেই কাটছিল বাতাবিগুলো, নিজেই ইয়ে করে দিচ্ছিল। আর ভাত খাওয়ার পরেই আমি একটুখানি খাবো বলেছিলাম। তারপর বাতাবিটা আর লোভ সামলাতে না পেরে একটু নুন দিয়েই খেয়ে ফেলছিলাম। তখন আমাকে বলছিল বেশি খাবে না কিন্তু। তারপর তোমাদের সঙ্গে রিপোর্ট শেয়ার করবো বলেছিলাম, যে ডাক্তার আমাকে কী বললো না বললো। ডাক্তারের কাছে রিপোর্ট তোমাদেরকে আমি শো করতে পারছি না এই কারণে, কারণ আমার পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতি কোনোটাই ভালো নেই। তাই এই মুহূর্তে আমার হাজব্যান্ড বলেছে যে কোনো রিপোর্ট বা কোনো কিছু শেয়ার করতে না, যতক্ষণ না আমাদের বেবি হচ্ছে। সেই জন্য সরি, আমি তোমাদের সঙ্গে রিপোর্ট শেয়ার করতে পারছি না, তবে এটুকু বলবো সব কিছু ঠিকঠাক আছে, আমার বেবি ঠিক আছে। তো বেবির হার্টবিট আরও অনেক কিছু বলেছিলে বলার জন্য, যে তোমার কত মাসের প্রেগনেন্সিতে কতবার ইউএসজি করেছো। তো এটা হচ্ছে আমার 5 মান্থ, মানে 6 মান্থে পড়ে গেছে। তো 6 মান্থে ইউএসজি করেছিলাম। তো হার্টবিটটা আমি বলতে পারছি না, আর কী আছে তোমাদেরকে বলা যাবে না, কারণ এটা আমার হাজব্যান্ডের স্পেশাল অনুরোধ যে সবই শেয়ার করবে, একটা সময় এলে সব কিছু শেয়ার করে দেবে তুমি, অসুবিধা নেই, কিন্তু এখন পরিস্থিতিটা ততটা ভালো নয়, সেই জন্য বলবে না, কারণ তোমার বহিঃশত্রু অনেক, যেখানে ওগুলো কোনো শেয়ার করার দরকার নেই এখন। তো তোমরা কিছু মনে করো না। মোটামুটি আমি ঠিক আছি, এটুকুই তোমাদের বলবো। আমার বেবি তোমাদের ভালোবাসা, ভগবানের কৃপায় দুজন আমরা মোটামুটি ভালোই আছি, এখন সুস্থ আছি। আর তোমরা আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর আমার পাশে থেকো, এটুকুই বলবো। তারপর দেখো বাতাবি মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর কার কার জিভে লোভ আসছে বলো। আমি তো প্রথম মানে যখন এমনি অবস্থায় থাকতাম প্রচুর পরিমাণে টক খেতাম আর প্রচুর এই মাখা খেতাম। আমার হাজব্যান্ড সেটা ভালো করে জানতো, বলছে তখনকার পরিস্থিতি অনুযায়ী যদি তুমি থাকতে, তাহলে পুরো বাতাবি মাখা আরও অনেক কিছু দিয়ে করা হয়ে যেত। তারপর বাদামি মাখার ভিডিও তো তোমাদের কাছে চলেই গেছে অলরেডি। আর এখানে আমি একটুখানি খাওয়ার পর আর বেশি খাচ্ছিলাম না, আমার বোন আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই খেয়েছে। বাতাবিটা বাপি এনেছিল, এত সুন্দর খেতে লেগেছিল, মানে খুব একটা মিষ্টিও নয় আর খুব একটা টকও নয়, এরকম একটা টাইপের বাতাবিটা হয়েছিল। তো খুব ভালো হয়েছিল খেতে। আর যেহেতু লঙ্কা বেশি খেলে পেট গরম হয়ে যাবে, সেই জন্য আমাকে লঙ্কাও বেশি দেয়নি, একটা লঙ্কা দিয়েই মোটামুটি নুন দিয়ে একটু মাখা করে দিয়েছিল, মানে আমি নিজেই মাখিয়েছিলাম, কারণ লঙ্কা মাখা করলে তারপর যদি চোখে টোখে লাগিয়ে নেয় সেই জন্য। তারপর দেখো আমরা এভাবে একটু গল্প করছিলাম। আর আজকের সানডে আমার যেহেতু ক্লাস থাকে, সেই জন্য আমি ড্রেসও চেঞ্জ করিনি। এই সমস্ত মানে খাওয়া দাওয়া করার পর এখানে একটু গল্প গুজব করলাম। করার পর আমার হাজব্যান্ডের তো চতুর্দিকে কাজ থাকে, সকাল বিকাল রাত্রি কাজ থাকে, তার মধ্যে একটু টাইম ফাঁক করে আমার সঙ্গে থাকে, দিয়ে আবার ভোর হলে চলে যায়। এই হচ্ছে আমাদের জীবন, এইভাবেই চলছে। তো